একটা উদ্যোগ আমি বলবো ওনারা নিয়েছেন। মানুষের যদি আমরা কথা বলি, মানুষের জীবন কিন্তু একটা বই হিসাবে বললে ভুল হবে মনে হয়। সেই বইয়ের একটা অধ্যায় আমার ত্রিপুরা মেডিকেল কলেজে আমাকে ত্রিপুরা মেডিকেল কলেজে আসলে সবসময় মনে হয় যে আই এম এট হোম, মনে হয় আমি আমার নিজের ঘরে আগে এসেছি। প্রতিটা মানুষের জীবনে বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে একটা বই সৃষ্টি হয়। যারা লেখক তারা কিন্তু নিজের যে জীবন তা দিয়েও কিন্তু একটা তার যে অভিজ্ঞতা, বিভিন্ন বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন বইয়ের সৃষ্টি হয়, বিভিন্ন লেখক সেইভাবে লেখে। আমার কাছে ত্রিপুরা মেডিকেল কলেজের একটা চ্যাপ্টার আমি বলবো যে আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত ত্রিপুরা মেডিকেল কলেজে আমি কাটিয়েছি। এখানে যারা পুরনো যারা ফ্যাকাল্টি মেম্বার্সরা আছেন ওনারাও জানেন আমরা কিভাবে ত্রিপুরা মেডিকেল কলেজকে লালন পালনের মাধ্যমে আজকে যে জায়গায় ত্রিপুরা মেডিকেল কলেজ এসছে, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তবে কিন্তু আজকে এই জায়গায় এসছে। আগামী দিনেও নিশ্চয়ই আমরা আরো বেশি রিফাইন থেকে আরো রিফাইন যাতে ত্রিপুরা মেডিকেল কলেজ হয়। এবং এটা বললে ভুল হবে না যে নর্থ ইস্টার্ন রিজিয়নে ত্রিপুরা মেডিকেল কলেজ কিন্তু তার কৃতিত্বের কারণে একটা বিশেষ স্থানে কিন্তু পৌঁছে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা এখন আগরতলা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট বিভিন্ন জায়গায় গেলে আমরা প্রথমে প্রায়োরিটি দিয়েছি এইগুলোই করি। কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজের সাথে যারা যুক্ত ছিল আমরা জানি এটাকে যদিও বলা হয়, কারণ এনএমসি বা আগে যে ইসিআই গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে দুটো স্তরে মেডিকেল কলেজকে ভাগ করা হয় বা ডেন্টাল কলেজ হোক। তো সেইগুলোকে কি বলছেন যে একটা হচ্ছে বেসরকারি আর একটা হচ্ছে গভর্নমেন্ট। মাঝখানে ওই গভর্নমেন্ট গ্রাম সোসাইটি এইসব ওরা সেটাকে রিকগনাইজ করে না। কিন্তু আমরা জানি এই কলেজকে গভর্নমেন্ট যেভাবে আমরা লালন পালন করছি, বিভিন্ন সময় আমার কাছে আমাদের সিইও থেকে শুরু করে আমাদের যারা আমাদের এখানে ডক্টর পিআর যিনি চেয়ারম্যান এবং প্রিন্সিপাল প্রায় সময় কাছে আসেন। কারণ আমাদের এই কলেজ যাতে প্রপারলি চলে, তার যে পড়াশোনার যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা অল ইন্ডিয়া বেসে যাতে ভালো থাকে, তার জন্য এনএমসি এখন গঠিত হয়েছে। তার জন্য অনেক সময় ফ্যাকাল্টির ঘাটতি হয়। ইনফ্রাস্ট্রাকচার তো এখন নিজেদের পায়ে দাঁড় হয়ে গেছে, এখন সমস্যা নেই ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু ফ্যাকাল্টি পাওয়া যাবে না, কিন্তু এটা দোকানে পাওয়া যাবে না যে ফ্যাকাল্টি কিনে আনলাম। আগে ত্রিপুরা মেডিকেল কলেজ শুরু যখন হয় তখন ফ্যাকাল্টির খুব অভাব ছিল। আমরা ইনস্টিটিউট প্রফেসর হয়ে আমরা জয়েন করেছি, কিন্তু আমাদের কাছে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এগুলো একেবারেই ছিল না। তো নর্থ ইস্টার্ন জোনের থেকে বিশেষ করে লিডস থেকে যারা পাস করেছে, আসাম থেকে যারা পাস করেছে, তাদেরকে নিয়ে এসে কিন্তু মেডিকেল কলেজে তাদেরকে আমরা নিয়ে আসতাম। আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, জানতে পেরেছি। তো দেখেন বাডিং স্টেজ অফ থিংস। কিন্তু আজকে আমাদের ফ্যাকাল্টিরা কিন্তু আস্তে আস্তে প্রিন্সিপালের পর্যন্ত যে গাইডলাইন ক্রাইটেরিয়া আছে সেটাও ফুলফিল করার উপায় ছিল না। আজকে আমাদের নিজেদের যে ব্যক্তি উনি এখন গাইডলাইন প্রিন্সিপালের যোগ্যতা অর্জন করেছে। আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেটা করছি। আগামী দিনে যে এখন গভর্নমেন্ট ডেন্টাল কলেজ শুরু হয়েছে সেখানেও এই সমস্যা বারবার আমরা কিন্তু এইভাবে রাখছি যে আমাদের যারা ছেলে মেয়েরা আগামী দিন যখন তাদের এক্সপিরিয়েন্স গেইন করবে যাতে ওই জায়গাটা খোলা থাকে। কারণ বারবার বাইরের থেকে কত আনবো, আর বাইরের থেকে এসে থেকে তারও চলে যায় কত বারদিনই 5 দিন আসবো। আর এমএনসি যখন আসবে বা এমসিআই আসবে, ফেস প্রেজেন্টেশন কি দৌড়াদৌড়ি, কি অবস্থা, এসছে কিনা, ফ্লাইটে এসছে কিনা, ঠিকভাবে যত্ন করা হয়েছে কিনা, ফ্যাকাল্টিদের জন্য তুমি দেখবে এসে কত সব দুনিয়া। এখন তো সেই অবস্থা নেই, আমাদের ছেলে মেয়েরা এখন ওই জায়গায় চলে এসেছে। তো একটা ফুল ফ্ল্যাজেড যাকে বলে একটা মেডিকেল কলেজ সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব।
গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। রুমি, এই আই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন, কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড।